প্রপার্টি মর্গেজ দিয়ে থাকেন, সেটা যদি বিক্রি করার জন্য পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দিয়ে থাকে, সেটাকে স্টে করা যায় মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়েরের মাধ্যমে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বে অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সাথেই থাকবেন। আপনারা অনেকেই ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন। ঋণ নেওয়ার সময় অনেকে তাদের স্থাবর সম্পত্তি বন্ধকি রাখেন বা মর্গেজ দিয়ে থাকেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে, এবং সেটা আইন অনুযায়ী আপনারা করে থাকেন। তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন, মর্গেজ ডিড দিয়ে থাকেন, দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লোনটা স্যাংশন করে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য করে থাকেন। আর্থিক সমস্যা অথবা ব্যবসায় লসের কারণে আপনারা অনেক সময় কিছু লোন পেমেন্ট করার পরে যে নিয়মিত ইনস্টলমেন্টগুলো সেগুলো হয়তো সময় মতো দিতে পারেন না। নানান রকম ক্ষতির সম্মুখীন হয়ে অনেকেই কিন্তু লোনের ইনস্টলমেন্ট দিতে পারেন না। আবার কেউ কেউ ইচ্ছা করে দুরভিসন্ধিমূলকভাবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ বা মেরে দেওয়ার যে একটা টেন্ডেন্সি আছে, সেটা থেকেও কিন্তু অনেকে এগুলা করে থাকেন। নিয়েছেন ব্যবসার জন্য টাকা, সেটা না করে অন্য পারপাসে আপনি টাকা খরচ করেছেন, পরবর্তীতে ডিফল্টার হওয়ার পর্যায়ে চলে যান, ক্লাসিফাইড হয়ে যান, এরকম ঘটনা ঘটে। তো এই ধরনের ঘটনা দুই রকমই হয়। তো প্রথম ক্ষেত্রে আমরা যেটা বলবো যে জেনুইন যে বিষয়টা, অনেকেই লোন নিয়ে যখন একটু বেকায়দায় পড়ে যান, তখন ব্যাংকের কাছে আপনারা যান। ব্যাংক অনেক সময় শুনতে চান না, আপনাদেরকে সময় দিতে চান না, আপনারা রিশিডিউল করার জন্য অ্যাপ্লিকেশন দেন, আবেদন করেন, ওনারাও সেটা চায় না। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আজকে আলোচনা করব, যদি বন্ধকি সম্পত্তি আপনাদের থাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে, তাহলে যদি আপনারা ডিফল্টার হয়ে যাচ্ছেন বা আপনাদেরকে ব্যাংক সময় দিচ্ছে না, তাহলে কী করবে? অর্থঋণ আদালত আইনের 12(3) ধারা মোতাবেক কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার বন্ধককৃত বা মর্গেজ যে প্রপার্টি আছে, এটা নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে ওনারা বিক্রি করতে পারবেন। এই ক্ষমতা আইনে দেওয়া আছে ওনাদেরকে। এখন প্রশ্ন আসতে পারে যে আপনার একটা মূল্যবান প্রপার্টি, আপনার এমন একটা প্রপার্টি যেটার অনেক মূল্য, কিন্তু ব্যাংক সেটা বিক্রি করে দিচ্ছে, অথবা আপনার একমাত্র প্রপার্টি যেটাতে আপনি বসবাস করেন সেটা আপনি বন্ধক দিয়ে রেখেছেন, সেই ক্ষেত্রে ওনারা সেটা বিক্রি করে দিচ্ছে। আইনে কিন্তু বলা আছে বিক্রি করতে পারবে, আপনি কিন্তু সেইভাবে কনসেন্ট দিয়েই মর্গেজ ডিড সম্পন্ন করেছেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, কিন্তু আপনি একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাওয়ার কারণে আপনি এখন হতভম্ব হয়ে গিয়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে ব্যাংকের সাথে যোগাযোগ করা। ব্যাংক যদি কনভিন্স হয়, ফাইন। আর যদি ব্যাংক কনভিন্স না হয়, তাহলে যেই পত্রিকায় অকশন নোটিশটা পাবলিশ হবে, সেটা সংগ্রহ করে একজন বিজ্ঞ, মহামান্য হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে এই অকশন নোটিশটাকে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে হবে। রিট পিটিশন দায়ের করলে দেন যথানিয়মে শুনানি করে, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অকশন যে আপনার ওপেন হবে, অর্থাৎ অকশনের যে নিলাম শেষের যে ডেডলাইনটা, এর আগে কিন্তু হাইকোর্ট থেকে সেই অর্ডারটা নিতে হবে। আপনি রিট পিটিশন ফাইল করলে দেন মহামান্য হাইকোর্টে যদি আপনারা কনভিন্স করতে পারেন যে না, আপনারা আসলে আপনাদের বোনাফাইড ইন্টেনশন আছে, আপনারা টাকাটা পেমেন্ট করতে চান, যদি এই প্রপার্টিটা ওনারা সেল করে ফেলে, তাহলে আপনারা ইররিপেয়ারেবল লস হবে আপনাদের, এবং আপনারা রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তি রক্ষার যে অধিকার, এটা থেকে আপনারা বঞ্চিত হবেন, যেটা আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 42-তে কিন্তু সুস্পষ্ট আছে এটার প্রোটেকশনটা। যদিও অর্থঋণ আদালত আইনে সেই এদেরকে কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে কিন্তু সেই ক্ষমতা দেওয়া হয়েছে। তো আনলেস এবং আনটিল তারা এটা না বিক্রি করতে পারলে কিন্তু অর্থঋণের মামলায় যেতে পারবে না। অর্থঋণের মামলায় যাওয়ার আগে কিন্তু অবশ্যই বন্ধকি সম্পত্তি বিক্রি করতে হয়। তো সুতরাং আপনি যদি সত্যি আপনার ভালো ইন্টেনশন থাকে এবং প্রপার্টিটাকে সেভ করতে চান, তাহলে অকশন নোটিশটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন ফাইল করলে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা আদেশ দিবেন, রুল দিবেন, এবং এই যে অকশন নোটিশটাকে স্থগিত আদেশ দিতে পারেন যদি মহামান্য আদালত যদি সন্তুষ্ট হয় আপনার নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর সাবমিশনে এবং আপনার কমিটমেন্টে। এটা সাধারণত দিয়ে থাকেন। তো
তো বিভিন্ন সার্কামস্টেন্সেসে এটা হয়, কন্ডিশনাল অর্ডার হয়, আবার অনেক সময় কন্ডিশন ছাড়াও অর্ডার হয়। দেখা যাচ্ছে অনেক সময় আপনি সব পেমেন্ট করে দিয়েছেন, কিন্তু তারপরেও ব্যাংক সেই পেমেন্টগুলোকে আমলে না নিয়ে তারা একটু অনেক সময় স্বেচ্ছাচারী আচরণ করে আপনার প্রপার্টি বন্ধক দিয়ে দিচ্ছে। আপনি যে পেমেন্টগুলো করেছেন বিভিন্ন সময়ে এগুলাকে ওনারা হিসাবে দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আর কন্ডিশনাল অর্ডার হয় না। আপনি যদি আদালতে এরকম ডকুমেন্ট উপস্থাপন করতে পারেন যেই পরিমাণ লোন নিয়েছিলেন এবং আপনার কোনো আউটস্ট্যান্ডিং নেই, তারপরে ওনারা মর্গেজ প্রপার্টি সেল করতে যাচ্ছে, তাহলে তো আপনার কোনো কন্ডিশনাল অর্ডারের প্রয়োজন নেই, আপনাকে এটা স্টে করে দিবে। তো এগুলার অনেক বিস্তারিত বিষয় আছে। সংক্ষেপে যেটা বলতে চাই, আপনি যদি কোনো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনি কোনো প্রপার্টি মর্গেজ দিয়ে থাকেন, সেটা যদি বিক্রি করার জন্য পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দিয়ে থাকে, সেটাকে স্টে করা যায় মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়েরের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে, আর ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই কোনো দালাল, তৃতীয় পক্ষ বা কোনো ক্লার্ক বা মুহুরির মাধ্যমে এই সমস্ত কাজগুলোতে আপনারা নিজেদেরকে জড়াবেন না, আপনাদের প্রপার্টিও আপনারা হারাবেন। অনেক সময় আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি ক্লার্ক বা যেটাতে মুহুরি বলেন বা মধ্যস্বত্বভোগী বলেন, দালাল বলেন, ওনারা আপনাকে ঘোরাবে, বলবে যে আমি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরিচয় করিয়ে দিব বা এটা করব সেটা করব বলে কাগজপত্র নিবে, টাকা পয়সাও নিবে। ইন দ্য মিন টাইম ওনারা কিছুই করবে না, টাকা পয়সা নিয়ে লাপাত্তা অনেক সময় হয়ে যায়। আর ইন দ্য মিন টাইম আপনার প্রপার্টিটা কিন্তু অকশনে সেল হয়ে যাবে, তো আপনি কিন্তু সর্বস্ব হারাবেন। সুতরাং সবসময় বলে আসছি, এখনও বলি, ভবিষ্যতেও বলবো যে বিজ্ঞ আইনজীবীদের সাথে সরাসরি যদি আপনারা যোগাযোগ করেন, যে কোনো বিজ্ঞ আইনজীবী আপনাদের পছন্দ মতো, তাহলে আপনারা এই ক্ষতির সম্মুখীন হবেন না। আইনগত জিনিস একজন প্রফেশনাল দিয়েই কিন্তু আপনারা করা উচিত। যেমন আপনি যদি অসুস্থ হন, নিশ্চয়ই আপনি কোনো প্রফেশনাল যে আপনার কাছে যে এক্সপিরিয়েন্স ডক্টর, তার কাছেই যাবেন। হ্যাঁ, অর্থাৎ সেটাই যাওয়া উচিত এবং সেটাই আপনারা করেও থাকেন। তো যেটা বলছিলাম যে আপনারা আশা করি সেইভাবেই পদক্ষেপ নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।